সামরিক বাহিনীর সিনিয়র অফিসাররা দিব্যি 2 নম্বরই 9 নম্বরই করে বেড়াচ্ছে দেখবেন। মানুষ নতুন রাজনীতির দিকে মুখায় আছে। আমি হাসিনাকে ফেরাত বলতাম, কন্টিনিউয়াসলি ফেরাত বলছি, নুরুদ বলছি। আমরা ধরেন মানববন্ধন করে হাসিনাকে বলছি যে আপনার যেহেতু আপনি নির্বাচিত না, আপনি চলে যান। এইটা বললে পশ্চিমের দেশগুলোতে রিজাইন করে চলে যাইতো। কিন্তু হাসিনা কি বলছে? আমি কি ভোট ছাড়া আসছি নাকি? আমাকে তো মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে। প্রচুর আন্দোলন হয়, কিন্তু আপনার সরকার রাষ্ট্রগুলোকে মেনে নেয় না, এগুলো নিয়ে ডিল করে না, এগুলো সমাধান করে না। আমরা যখন প্রেস ব্রিফিং করতাম, একটা গণমাধ্যম আসতো না। আমাদের তখন যেটা কাভারেজ হইতো যে অনলাইন কিছু প্ল্যাটফর্ম ছিল, অনলাইনে ইউটিউবে, ফেসবুকে, এবং তখনও কিন্তু অনেক বক্তব্য আমাদের ভাইরাল হয়েছে। এই মুহূর্তে বিএনপি ছাড়া জেতার মতো কোনো রাজনৈতিক দল নাই, এটা হলো একটা রিয়েলিটি। নতুন দলও তো এসেছে এনসিপি, আপনি জেনে থাকবেন। তো সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় যদি নির্বাচন দেয়া হয়, কোন দল আসলে জিততে পারে বলে আপনার মনে হয়? এই মুহূর্তে বিএনপি ছাড়া জেতার মতো কোনো রাজনৈতিক দল নাই, এটা হলো একটা রিয়েলিটি। কিন্তু বিএনপির রাজনীতিকে চ্যালেঞ্জ করবার মতো আইডিয়া লেভেলে অনেকগুলো নতুন নতুন আইডিয়া এবং দল আসতেছে, কিন্তু এটা ইমিডিয়েটলি বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে না। কারণ বিএনপি ধরেন 45-46 বছরের একটা দল, তার প্রত্যেকটা গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে হাজার হাজার নেতাকর্মী আছে। অতএব বিএনপি ছাড়া ক্ষমতা আসার মতো কোনো দল নাই এই মুহূর্তে। বাট আমি দেখতে পাচ্ছি যে আপনার 24-এর গণঅভ্যুত্থান যেটা করে দিয়েছে, মানুষের মনস্তত্ত্বে একটা ভূমিকম্প চলে আসছে। মানুষ নতুন রাজনীতির দিকে মুখায় আছে, নতুন দেখবার মতো, আস্থাশীল হবার মতো, ভরসা করবার মতো লিডার খুঁজতেছে। পুরাতনরা এই পলিটিক্সে থাকতে পারবে না, থাকতে পারছে না একদমই। রাজনৈতিক অনেক প্রতিপক্ষ দলগুলোকে আমরা দেখছি যে বিগত সরকারের সময় বিভিন্ন অশ্লীল কথাবার্তা যখন বক্তৃতা দিতে যায় তখন অশ্লীল কথাবার্তা বলে, এবং এখনো সেটার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা পরিলক্ষিত করছি। এ ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? আমি একটা বিষয় আপনাকে কোট করতে পারি যে রাজনৈতিক কোনো একটি দলের কোনো একটি মেম্বার বলেছে যে এরকম করে দেওয়ার একটা বিষয় উঠে এসেছে। এই বিষয়ে কি আপনি কোনো কথা বলতে? দুঃখজনক, পার্সোনালি আমি এগুলো পছন্দ করি না, এবং আমরাও দেখবেন যে হাসিনার সময় কিন্তু আমরাও প্রচুর রেটরিক কথা বলেছি আর কি। পলিটিক্সে তো প্রচুর, ধরেন আমি হাসিনাকে ফেরাত বলতাম, কন্টিনিউয়াসলি ফেরাত বলছি, নুরুদ বলছি। কিন্তু বাপমা তুলে গালি করা, স্ল্যাং বলাটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব না বলা আর কি। তো সেই জায়গাতে আমি পার্সোনালি এটা পছন্দ করি না, এবং আমি বোধ করি যে এই যে আমরা দেখেন না বাংলাদেশে খুব চিৎকার করে কথা বলি, রাস্তায় যখন কথা বলি, মানে কিন্তু ভদ্রতার মধ্যে যায় না। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি ভদ্র রাজনীতি করবার পরিবেশটা যতদিন পর্যন্ত করতে না পারছেন, ততদিন পর্যন্ত কি করার আছে? গ্রামে গঞ্জে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আছে বাংলাদেশে, যারা এই যে আমাদের দেশের টোটাল গ্রামে গঞ্জের যে বিদ্যুৎ নেটওয়ার্কটা আছে এটা তারা লুক আফটার করে। তাদের উপর একটা বস আছে, আরইবি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড, এর উপরে হচ্ছে মিনিস্ট্রি, জ্বালানি বিদ্যুৎ মন্ত্রণালয় যেটা আছে আর কি। এই মাঝখানের বোর্ডটা হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, তার আসলে থাকার কোনো প্রয়োজন নাই। ওই যে মধ্যস্বত্বভোগী ফরিয়া বলি না আমরা, ফরিয়া মালটা ট্রাক থেকে ট্রাকে বিক্রি করে দেয়, সে মাঝখান থেকে শুধু টাকাটা নেয়, ট্রাকের মাল ট্রাকই রয়ে গেছে, সে মাঝখান থেকে করে টাকা খায়। এই আরইবি হচ্ছে এরকম একটা কোম্পানি, সরকার বানায় রাখছে, সরকারি প্রতিষ্ঠান। এইটার দায়িত্বে আছে একজন সেনা কর্মকর্তা, সাম মেজর জেনারেল, খুবই অ্যারোগেন্ট, অহংকারী এবং রিজিড টাইপের একটা মানে ইনকম্পিটেন্ট লোক। এই লোকটা এইটা সংস্কারে রাজি হচ্ছে না। সরকার একটা কমিটি করে দিয়েছে, কমিটি বলেছে আরইবি থাকার কোনো প্রয়োজন নাই, কারণ সরাসরি এরাই সব কিছু ডিল করে। তা আমি আর একটা প্রতিষ্ঠান কেন পালবো? শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করবার সুযোগ করে দিচ্ছি, এবং আরইবির এরা সবাই মিলে ব্যাপক লুটপাট করতেছে এখানে বসে। ডিসি সম্মেলনে পর্যন্ত বলেছে আরইবিটাকে বাতিল করে দেওয়ার জন্য, থাকার কোনো প্রয়োজন নাই, কিন্তু করছে না। তারা আসলে কি করবে? মানে ভদ্র রাজনীতিটা সে কিভাবে করবে? আমি একটা মানববন্ধন করলে যদি রাষ্ট্র আমার কথা না শোনে, আমি তখন কি করব? আমি তো এক্সট্রা যাবো, আমি যমুনা ব্লক করে দিব। কদিন পর পরে দেখবেন তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে, তারপরে পলিটেকনিকের আলাদা কিছু দাবি দেওয়া আছে, বেতন বোনাস নিয়ে প্রাইমারি মানে নিবন্ধন করবার একটা ব্যাপার আছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করবার আন্দোলন আছে, প্রতিবন্ধী স্কুল কলেজের প্রায় 1700 প্রতিবন্ধী স্কুল আছে সারা বাংলাদেশে, তাদেরকে নিবন্ধিত করা, এমপিওভুক্ত করবার দাবি আছে। প্রচুর আন্দোলন হয়, কিন্তু আপনার সরকার রাষ্ট্রগুলোকে মেনে নেয় না, এগুলো নিয়ে ডিল করে না, এগুলো সমাধান করে না, কাজ করে না, এগুলো নিয়ে বসে না, কথা বলে না। তখন কি হয়? এই যে আপনি গালাগালি বকাঝকার কথা বললেন না, রাজনীতিবিদরা হয় বাংলাদেশে এক্সট্রিম কথা বলতে বলতে। আমরা ধরেন মানববন্ধন করে হাসিনাকে বলছি যে আপনার যেহেতু আপনি নির্বাচিত না, আপনি চলে যান। এইটা বললে পশ্চিমের দেশগুলোতে রিজাইন করে চলে যাইতো, তাদের সম্মান বোধ আছে, মর্যাদা বোধ আছে, তারা এভাবে রাতের ভোটে নির্বাচন করে আসতোই না ইনফ্যাক্ট। কিন্তু হাসিনা কি বলছে? আমি কি ভোট ছাড়া আসছি নাকি? আমাকে তো মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে। তখন কি হয়? আমাকে দুই পক্ষকে এক্সট্রিম দিতে হয় কথায়।
কাজে আচরণে। এই জন্য দেখবেন পশ্চিমারা তো চিৎকার করে কথা বলে না, আমরা চিৎকার করে কথা বলি বাংলাদেশের পলিটিক্সে, প্রচুর চিৎকার করে কথা বলা লাগে। আমলারা কথা শোনে না, আমাদের সামরিক বাহিনীর সিনিয়র অফিসাররা দিব্যি 2 নম্বরই 9 নম্বরই করে বেড়াচ্ছে। দেখবেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে 5 জন ডিজিএফআই এর চিফ সাবেক যারা ছিল, ঘরের সাথে ইনভলভ ছিল, গ্রেফতার করবার জন্য ওয়ারেন্ট জারি করছে, তাদেরকে গ্রেফতার দিচ্ছে না। এই সবকিছু মিলায়ে যেটা হয় যে রাজনৈতিক কর্মী আমরা যারা প্রতিবাদ করে বাংলাদেশে সবাইকে এক্সট্রিম হয়ে যেতে হয়। এই যে মানে ন্যূনতম কনভারসেশনের মধ্য দিয়ে সমাধান করবার জায়গাটা, সেটা এই দেশে নাই। না থাকবার কারণে যেটা হচ্ছে ওই যে ভাষা, আমরা সবাই হাইপার হয়ে যাই, আমরা সবাই গামা লেভেলে চলে যাই। তো গামা লেভেলে চলে গেলে আপনার কথা স্লিপ অফ টাং, বাজে কথা বের হয়ে আসবে, খারাপ কথা আসবে, এটার কাউন্টার আসবে। এই জন্য হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ব্যক্তিগতভাবে অ্যাটাক না করে ইস্যু নিয়ে পলিটিক্সটা করতে। সমস্যাটা কোথায়, এটা ইস্যু, এটা সমাধান করা দরকার। একটা ব্যক্তিগত বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন কিছু কমেন্ট বা বিষয়গুলো আপনার চোখে পড়ে, অনেকে আপনাকে বলে যে আপনাকে আগে এতটা অ্যাক্টিভিস্ট হিসেবে দেখা যেত না, 5ই আগস্টের পরই আপনি এসেছেন, এরকম কথা অনেকে বলে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? তাদের চোখে হয়তো পড়ে নাই। একটা বিষয় হচ্ছে পরিচিতিটার তো ধরেন একটা হাইপ আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যেই বক্তব্যগুলো আমার আওয়ামী লীগের সময়কে প্রচুর ভাইরাল হচ্ছে, সেই বক্তব্যগুলো তো প্রমাণ। আমি সেই জুলাই মাসের টানা আগস্ট মাসে বক্তব্য দিচ্ছি, গিয়ে 3 তারিখ 4 তারিখে প্রেস ব্রিফিং করতেছি, এবং আপনি যদি ইউটিউবে যান, ফেসবুকে যান, আমার সেই 20, 21, 22, 23 প্রতিটা বছরের তো আমার শত শত হাজার হাজার বক্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে। এখন যেটা হচ্ছে যে প্রত্যেকেই হয়তো এক একটা সময় আমাকে চিনেছে, কেউ কেউ হয়তো আমাকে আগস্ট মাসেই প্রথমবার দেখেছে, তো দেখে বলছে ভাই একদিন কই ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে হয়তো আমাকে চিনে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো 19 নভেম্বরে দেশে আসছি, তারপর থেকে তো আমি অ্যাক্টিভলি পলিটিক্স করতেছি। আমার দল ছোট ছিল, আমার তো প্রমিনেন্স ছিল না, মানে আপনি জন্ম থেকে তো বিখ্যাত হন না। আরেকটা কারণ হতে পারে গণমাধ্যমগুলোতেও তো ওই সময়টা ছিল না, কোনো নিউজ ছিল না, বেশি আপনাদেরকে ফোকাস করা হতো না। আমরা যখন প্রেস ব্রিফিং করতাম একটা গণমাধ্যম আসতো না, কারণ আপনি জানেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা হাউসে বলে দেওয়া ছিল, ডিজিএফআই এর ওখানে লোক ছিল, প্রত্যেক দিন 6টার সময় আগামী দিন কোন কোন নিউজ কভার করতে পারবে পারবে না, এইটা গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করতো। তো আমার মনে আছে আগস্টের আগে আমাদের কোনো মিডিয়া আমাদের প্রোগ্রাম কভার করতে না। আমাদের তখন যেটা কাভারেজ হইতো যে অনলাইন কিছু প্ল্যাটফর্ম ছিল, অনলাইনে ইউটিউবে, ফেসবুকে, এবং তখনও কিন্তু অনেক বক্তব্য আমাদের ভাইরাল হয়েছে। তো আমি বলবো যে পরিচিতির জায়গাটা ধরেন 23 জুন জুলাই থেকে শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি এটা বেড়েছে, এটা এক্সপোনেনশিয়ালি বেড়েছে হচ্ছে 5 তারিখের পরে। কারণ গত বছর 5 তারিখের পর থেকে আমরা ওয়াইড মেইন স্ট্রিম গণমাধ্যমের কাভারেজ পাচ্ছি।